বেওয়ারিশ লাশের মৃত্যুর সনদ ব্যবহার করে জীবিত মানুষকে মৃত বলে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা সপ্তাহ না পেরোতেই জীবিত সেই যুবককে আটক করেছে পুলিশ। মামলার বাদী এখনো পলাতক। কেবল কি প্রাইভেট পড়া বন্ধ করায় গৃহশিক্ষিকা কেড়ে নিল শিশু মুনতাহার জীবন, নাকি প্রতিপক্ষকে ঘায়েলের ফন্দি? সারা দেশে তোলপাড় তোলা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান সিলেটের মানুষ। ওবায়দুল কাদেরের নোয়াখালীর বিলাসবহুল বাসভবন এখন যেন ভূতের বাড়ি। স্ত্রী আর শ্যালকদের হাজার কোটি টাকার সম্পদ, লাপাত্তা গডফাদার ভাই, এমনকি আত্মীয়রাও। মাদারীপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির ভূমি অধিগ্রহণের টাকা পাননি অনেক জমির মালিক। বরাদ্দের 1500 কোটি টাকা কি লোপাট? প্রশ্ন ভুক্তভোগীদের। ঘুষ দুর্নীতির বহু অভিযোগ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হেমায়েতুল ইসলামের বিরুদ্ধে 5 আগস্টের আগে বিএনপি জামাত সাজিয়ে 2 ব্যবসায়ীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন 10 লাখ টাকা। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি আমি নিয়াজ মাখদুম। শুরুতেই আপনাদের দেখাবো এক আজব অপরাধের ঘটনা, যা দেখে আমার মতো আপনারাও স্তম্ভিত হবেন। আশুলিয়ায় বেওয়ারিশ লাশের মৃত্যুর সনদ ব্যবহার করে জীবিত মানুষকে মৃত বলে হত্যা মামলা করার ঘটনায় চলছে তোলপাড়। মামলা করার সপ্তাহ না পেরোতেই জীবিত সেই যুবককে ধরে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে এখনও মামলার বাদী পলাতক। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। 5 আগস্টকে ঘিরে আশুলিয়াতে বেড়েই চলেছে হয়রানিমূলক মামলার সংখ্যা। এসব মামলা নিয়ে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার ঘটেছে দেশ তোলপাড় করা এমনই এক ঘটনা। অজ্ঞাত ব্যক্তির মৃত্যু সনদ ব্যবহার করে 5 আগস্ট বিজয় মিছিলে স্বামী আলামিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে দাবি করে কুলসুম বেগম নামের এক নারী। 24 অক্টোবর কুলসুম বেগম শেখ হাসিনাকে প্রধান করে সাবেক সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। মামলায় বাদ যায়নি সাধারণ মানুষ সহ মসজিদের ইমামের নামও। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে বাদীর সন্ধানে নামে র্যাব পুলিশের পাশাপাশি মামলার আসামিরাও। কয়েকদিনের চেষ্টায় সিলেট থেকে ধরে আনা হয় সেই ভিকটিম আলামিনকে। পুলিশের কাছে এসে আলামিন এসবের কিছুই জানে না বলে জানায়। কুলসুম আমার ওয়াইফ। এখন ও কিসের জন্য এই হত্যা মামলাটা সাজাইছে এটা আমি বলতে পারি না। ও 2.5-3 মাস আগে সে আমার সাথে রাগারাগি করে ওর বাড়িতে চলে আসে। আসার পর আমার সাথে আর কোনো যোগাযোগ হয় নাই ওর। তারপর এই 2-3 দিন আগে যাদের উপরে মামলা হয়েছে ওনাদের একজন আমার ফোন দিছে, ফোন দিয়ে এই বিষয়ে বলছে। বলার পর আমি আমার ফ্যামিলির লোক ধরে জানাইছি। ওনারা আমার দক্ষিণ সুরমা থানা, আমাদের থানাতে নিয়ে গেছেন। নিয়ে যেয়ে এখানে জিডি করা হয়েছে। জিডি করার পর আমার এইখানে নিয়ে আসা হয়েছে। বেওয়ারিশ লাশের সুযোগ নিয়ে মুকলেস এবং রুহুলের সহযোগিতায় ওরা এই ডেথ সার্টিফিকেটটা নিয়ে যে বাদী নিয়ে কুলসুমকে দিয়ে কোর্টে একটা মামলা করায়। এরপরে প্রত্যেকের কাছে টাকা দাবি করতে থাকে যে আমরা টাকা দিলে নাম কাটাই দিব। তখন থেকে আমাদের সন্দেহ হয় যে এটার সাথে কেউ জড়িত আছে। তখন আস্তে আস্তে আমরা সত্যটা বাইর করি। একটি স্বনামধন্য হাসপাতালের মৃত্যু সনদ কিভাবে পেল এই চক্রটি তা জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছুই জানে না বলে জানায়। তবে 5 আগস্ট গুলিবিদ্ধ অবস্থায় একটি লাশ হাসপাতালে পাওয়ার পর তার পরিচয় না পেয়ে 7 আগস্ট বেওয়ারিশ লাশ হিসেবে আশুলিয়ার দরগারপাড় কবরস্থানে দাফন করা হয়। কাগজটা আমার কাছ থেকে নেওয়া হয়েছে। কবরস্থানের যিনি সভাপতি আছেন মুখলেসুর রহমান, উনি আমার কাছ থেকে কাগজটা নিছে। বলছে যে এলাকার লোকজন আমরা ফেসবুক দিয়ে এরপরেও বিভিন্ন যোগাযোগে আমরা লোকটার ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করব, যাতে করে ওনার আত্মীয় স্বজনরা আইসা এখানে অন্তত কবর জিয়ারত করতে পারে। আমি তো ওই কাগজটা নিয়ে ওই যে আমার এখানে মনোগঞ্জের রুল আমিন সাহেব আছে, আমি কই দিলাম শিক্ষিত না, আমি মনোগঞ্জে বুঝি না কিছু, তো হেগো কাছে দিয়ে দিছি। এই ঘটনায় এখন পর্যন্ত রুহুল কিংবা কুলসুম কাউকেই ধরতে পারেনি পুলিশ। গত 8 তারিখে অত্র থানায় একটি মামলা দায়ের হয়, বিচারিক আদালতের মামলা, কোর্ট পিটিশন মামলা। পরে ভিকটিম আমরা জানতে পারি ভিকটিম নাকি বেঁচে আছে। পরে তাকে সিলেট থেকে কালকে উদ্ধার করে নিয়ে এসে বিজ্ঞ আদালতে আজকে প্রেরণ করা হয়েছে।
যাদের ইন্ধনে এমন হয়রানিমূলক মামলা হচ্ছে সেই মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শিশু মুনতাহার নিখোঁজের এক সপ্তাহ পর লাশ উদ্ধারের বিষয়টি সিলেট সহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাইভেট শিক্ষিকা শামীমার হাতেই খুন হয়েছে এমন ধারণা শিশুটির পরিবারের। আলোচিত মুনতাহা হত্যা মামলার গ্রেপ্তার 4 জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, কিন্তু এখনও উদ্ঘাটন হয়নি নির্মম এই হত্যাকাণ্ডের রহস্য। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 5 বছর বয়সী ফুটফুটে শিশু মুনতাহা আক্তার জেরিন। সে হয়তো জানতই না মৃত্যু কাকে বলে, অথচ 7 দিন নিখোঁজ থাকার পর লাশ উদ্ধার হয় মুনতাহার। সিলেটের কানাইঘাট উপজেলার এ ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। নিষ্পাপ এই শিশুর হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। জানা যায় গত 3 নভেম্বর নিখোঁজ হয় মুনতাহা। এরপর শুরু হয় নানা নাটকীয়তা। সবশেষ 10 নভেম্বর রাতে মুনতাহার মৃতদেহ সহ হাতে নাতে ধরা পড়েন তারই সাবেক গৃহশিক্ষিকা শামীমা বেগম ওরফে মার্জিয়ার মা আলিফজান বেগম। এ সময় গলায় দড়ি পেঁচানো অবস্থায় নিহত শিশুটির লাশ খালে পুঁতে রাখার চেষ্টা করছিলেন তিনি। এ ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন প্রত্যক্ষদর্শী আব্দুল ওয়াহিদ মটর। যাইতে সময় দেখি যে আলিফজান মেয়েটা হতাশভাবে বাইরে এক চেয়ারও বসা রয়েছে লাইট জ্বলের ঘর। আমি একটু হতাশ মুখা দেখিয়া আমার আরও একটু ভাব যে মনে করলাম যে এটাই মনে হয়। আমিও বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে আমার সাদা শার্ট ছিল, সাদা শার্ট আমি চেঞ্জ করেছি, চেঞ্জ করে খালে একটা চাদর গায়ে দিয়েছি, আমার বাইরের লাইটটা অফ করছি। অফ করিয়া আমি আইসা যে ওই জায়গায় এই জায়গায় আমি ওই যে জায়গায় আমি খাড়া বেরিয়েছি। এমন সময় আন্দায় আমার লাইট আছে, লাইট অফ, আমার লাইট আমরা ফাড়ে রাখছি। হঠাৎ করে দেখলাম যে আমার এই যে কদম গাছের ফুপ সেইটা একটা ছড়াক করে একটা শব্দ করলো। শব্দ করার সাথে সাথে আমি লাইট মারলাম। লাইট মারিয়ে দেখি যে আলিফজানের খুলে এইভাবে এই যে মরা বাচ্চাটা যে সাথে নিয়ে মানে ও খুলের মধ্যে রাখিয়া ফেঁকুড়া লোকজন আইসে সাথে সাথে ওই এই জায়গায় ফেলে দিয়া এই ফুলের মধ্যে দিছে দৌড়, ভাগতে চাইছে। আমি ওখানে গেতে যে অ্যাটাক করিয়া আনছি। সেদিন বাড়ির গেটের সামনে মেয়েকে রেখে গোসলের জন্য গরম পানি আনতে যান মুনতাহার মা। সেই সুযোগে তাকে তুলে নিয়ে যায় ঘাতকেরা। এ সময় হাতে থাকা আপেলটিও খেতে দেয়া হয়নি অবুঝ শিশুটিকে। প্রশ্ন জাগে, কেন এমন নির্মমতা? এখান থেকে যেভাবে হোক মানে মেয়েটারে প্রলোভন দেখাইয়া ওই গৃহ শিক্ষক মহিলা মেয়েটা মার্জিয়া আমার মেয়েটা এর গড়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরার কাছে লাগছে ধারণা যে নেওয়ার পরেও তাৎক্ষণিক মেয়েটারেও মারি লইছে। কোনো দিনও এদের সাথে আমার ঝগড়াঝাটি হয়ে নাই। আমি তো এদের স্নেহ করি। একমাত্র হইল আমার মেয়েটারে ফোড়ানো 4 মাস ফোড়াইছে বাদশিন্দা থেকে এসা পর্যন্ত। আর দিনের বেলায় কোনো সময় দেখা গেল ও অন্য দোকানও লিয়ে যারগি, ও মার্কেটও লিয়ে যারগি। ওগুলো আমার কাছে রিপোর্ট হওয়ার পর থেকে আমার ওয়াইফরে বসি যে এর আর এখানে ফোড়াত দিও না। এটাই আমার সূত্র, জানি না এটা এর কাছে কিভাবে লাগছে আমার এই হত্যাকাণ্ড। এদিকে মেয়ের শোকে এখনো বিলাপ করছেন মুনতাহার মা। মেয়ের হত্যায় জড়িতদের ফাঁসি চান তিনি। দাবি করলাম আসামিরে রিমান্ড করিয়া আরো যত আসামি আছেন ধরিয়া তারপরে তারা ফাঁসি দিবা। আমার পুলিশ গলা জেলা ফাঁসি লাগাইছেন, এইভাবে ফাঁসি দিবা। স্থানীয়রা জানান অভিযুক্ত মার্জিয়ার বিরুদ্ধে রয়েছে স্বামী নির্যাতন, প্রতিবেশীদের সাথে মারামারি, অনলাইনে প্রতারণা সহ বিস্তর অভিযোগ। নামে বেনামে রয়েছে একাধিক ফেসবুক আইডি। মুনতাহা নিখোঁজের ঘটনায় বিভিন্ন অপারেটরের সিম দিয়ে অনেককে হুমকি দিয়েছেন তিনি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া। প্রতিবেশীদের প্রতি জন্মেছে অবিশ্বাস। তবে অভিযুক্তদের কঠোর শাস্তি চান তারা। আসলে বলার কোনো ভাষা নাই, কারণ এটা নিয়ে যে এত ঘৃণা জন্মিছে সামাজিকভাবে, অর্থাৎ আমাদের এলাকায় কিন্তু এখন আর কোনো প্রতিবেশী লাগি কেউ বিশ্বাস করে নিতে পারে না। আজকেও আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে 2 জনে পোস্ট করছে তারা বাচ্চা কাচ্চা লাগি নিয়ে, যে আমরা কিভাবে বিশ্বাস করতাম আমরা প্রতিবেশী লাগে। মার্জিয়া এরকম পরবর্তীতে হওয়া গেছে আরো বিভিন্ন এরকম অপরাধের সাথে জড়িত মার্জিয়া। কোন চাই ও তার বিচারক বা তার ফাঁসি হোক, যতজন ও বিষয় জড়িত আছে এরা ফাঁসি চাই। আমরা ওখানে চাই যে এই ধরনের বাদ আমরা চাই না। আমরা এলাকাবাসী সারাই শান্তি ফিন, আমরা বর্তমানে শান্তি ফিট হয়ে গিয়ে আমরা ওখানটা চাই যে এই ধরনের মেয়ে গাঁত জন্ম নেক না মরি যাক, এই মেয়েটার ফাঁসি আমরা চাই। এদিকে হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ওই 4 জনকে রিমান্ডে দিয়েছে আদালত। এই ঘটনার সাথে কারা কারা জড়িত তা শনাক্ত করার জন্য পুলিশ বিজ্ঞ আদালতে আসামি 4 জনেরই 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করেছেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে
মামলার রহস্য উদ্ঘাটনের স্বার্থেই আসামিদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিরা জিজ্ঞাসাবাদে থাকায় এখনো হত্যার সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তবে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগের আলোকে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে ওই প্রত্যক্ষদর্শী আব্দুল ওয়াহিদ মটরকে ফাঁসাতেই মার্জিয়ারা হত্যা করে ছোট্ট মুনতাহাকে। আবার অনেকের ধারণা মার্জিয়ার কাছে মেয়েকে পড়ানো বন্ধ করায় এমন নির্মম প্রতিশোধ নিয়েছে সে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, পারিবারিক ও সামাজিক বন্ধন নষ্টের কারণেই এমন ঘটনা ঘটছে। আগে যে সামাজিক বন্ধনটা ছিল আমরা দেখতাম যে আমাদের সামাজিক বন্ধন খুব দৃঢ় ছিল। আমাদের আশেপাশের প্রতিবেশী যারা ছিল তারাই দেখা যেত প্রতিবেশীর বাচ্চা কাচ্চাকে দেখে রাখতো, আমরাও সেভাবেই বড় হয়েছে। তো আমার মনে হয় যে আমাদের এই যে সামাজিক যে সম্প্রীতিটা ছিল এই জিনিসটা আসলে আবারও গড়ে তোলা উচিত এবং আমাদের যেই নিজেদের যে মনুষ্যত্ববোধ সেই মনুষ্যত্ববোধ শুধুমাত্র আমাদের মাঝে না রেখে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠছে তাদের মাধ্যমেও এই সচেতনতা সৃষ্টি করে দেওয়া উচিত। নিষ্পাপ মুনতাহা হত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবি প্রতিবেশী ও স্বজনদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। শেখ হাসিনা সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানিগঞ্জের বড় রাজাপুর গ্রামের বিলাসবহুল বাড়ি ও রাজনৈতিক কার্যালয় এক সময় নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সময় সেখানে গেলে ফুলের গালিচা বিছিয়ে তাকে অভ্যর্থনা জানাতেন নেতাকর্মীরা। 5 আগস্টের পরের চিত্র একেবারেই ভিন্ন। নিজেকে রক্ষায় আত্মগোপনে গেছেন সাবেক প্রভাবশালী এই নেতা। বাড়িতে খোঁজ নেই তার পরিবার, আত্মীয় স্বজন এবং নেতাকর্মীদের। জনমানব শূন্য ভূতের বাড়িতে পরিণত হয়েছে নেতাকর্মীদের পদভারে সরব জায়গাটি। নোয়াখালী থেকে ফজলে ইলাহি ফুয়াদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনও খোঁজ মেলেনি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। কারো মতে তিনি বিদেশে পালিয়েছেন, আবার কেউ বলছেন এখনও দেশেই আত্মগোপনে আছেন হাসিনা সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই ব্যক্তি। নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার বড় রাজাপুরে তার বিলাসবহুল বাড়ি ও রাজনৈতিক কার্যালয়। গত 16 বছর রাত দিন ছিল নেতাকর্মীদের ভিড়ে ঠাসা। বিভিন্ন সময় সেখানে গেলে তাকে দেয়া হতো রাজকীয় অভ্যর্থনা। ছিটানো ফুলের পাপড়িতে তৈরি হতো গালিচা। ইভিএম থাকলেও আমরা নির্বাচন করব, না থাকলেও আমরা নির্বাচনে অংশ নেব, এটা নিয়ে অহেতুক আমরা বিতর্কে জড়াতে চাই। 5 আগস্টের পরের চিত্র একেবারেই ভিন্ন। শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে না যেতেই অদৃশ্য হয়ে গেছেন ওবায়দুল কাদের, এমনকি তার আত্মীয় স্বজনরাও। আলিশান বাড়িটি এখন যেন জনমানব শূন্য ভূতের বাড়ি। প্রধান ফটকে ঝুলছে তালা। 5 আগস্টের বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে হামলা চালায়, বাড়ির ভিতরে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর হয় বিভিন্ন ভবন। স্থানীয়দের অভিযোগ, গত 15 বছর সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও চোখে পড়ার মতো কোনো উন্নয়ন করেননি নিজ নির্বাচনী এলাকায়। জনপ্রতিনিধি নয়, আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক হিসেবেই এলাকায় যেতেন রাজনৈতিক সভা ও চাঁদা নেয়ার জন্য। এলাকা জুড়ে গড়েছিলেন সন্ত্রাস ও আওয়ামী দুর্বৃত্তায়ন, যার বিরুদ্ধে মুখ খোলারও সাহস পেতেন না কেউ। পট পরিবর্তনের পরেও কাদের পরিবারের দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এখনো প্রকাশ্যে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পান স্থানীয়রা। উনি ইচ্ছা করলে এই এলাকাতে অনেক উন্নয়নমূলক কাজ করতে পারতেন, কিন্তু উনি করেন না। উনি মাঝে মাঝে আসতেন, দেখা করে চলে যেতেন এবং ওনার নাম ভাঙিয়ে অনেকে টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে। উনি কোনো চাকরিও দিতে পারেন না কারো এবং কোনো যোগাযোগ ব্যবস্থা, কোনো উন্নয়নও করতে পারেন না। সারা বাংলাদেশের মতো এই অঞ্চলে মানুষ আওয়ামী লীগকে যেভাবে ঘৃণা করবে তেমনিভাবে তার সাথে অনেক বেশি ওবায়দুল কাদেরকে ঘৃণা করবে, তার অপরাজনীতির জন্য, সন্ত্রাস চাঁদাবাজির জন্য এবং জনগণের ভোটের অধিকার। আর এই অপকর্মের নেতৃত্ব দিয়েছে সারা বাংলাদেশে যেমনি শেখ হাসিনা, তেমনি তার পাশে থেকে ওবায়দুল কাদের। সাধারণ মানুষ ভয় পেলেও আপন ছোট ভাই আব্দুল কাদের মির্জা বিভিন্ন সময় গুরুতর অভিযোগ তোলেন ওবায়দুল কাদের দম্পতির বিরুদ্ধে। বাংলা ভাইয়ের কায়দায় এলাকায় সন্ত্রাসের বিস্তার ও অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক হবারও অভিযোগ করেন বসুরহাটের সাবেক মেয়র। ওবায়দুল কাদের তুমি জেলে নিবে, হত্যা করিবে, তোমাকে আমরা ভয় করি না, তোমার খাইও না পইও না, তোমার কারণে আমার একটা ভাই পাশে দিয়ে মারা গেছে। আজকে তোমার স্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তোমার শ্বশুর পক্ষের লোকজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আপনি যত ষড়যন্ত্র করেন ওবায়দুল কাদের
আমার মুখ বন্ধ করতে পারবেন না। এত অভিযোগ যেই ওবায়দুল কাদেরের বিরুদ্ধে, তিনি ক্ষমতায় থাকাকালীন শোনাতেন নানা নীতিকথা, সরকারি কর্মকর্তাদের অনিয়ম ধরে হুমকি ধমকি দিয়ে থাকতেন আলোচনায়। তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ওবায়দুল কাদেরের ছোট ভাই এলাকার গডফাদার আব্দুল কাদের মির্জাও কম যাননি হুমকি ধমকি আর নীতি কথা শোনাতে। দম্ভ করে বলতেন সুষ্ঠু নির্বাচন হলে তিনি ছাড়া আওয়ামী লীগের আর কেউ পালানোর দরজা খুঁজে পাবে না। 3-4টা কনস্টিটুয়েন্সি সারা বৃহত্তর নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা 10টা টোয়াই পাইত নয়, 10টা। 5 আগস্টের পর লাপাত্তা বসুরহাটের বহুল আলোচিত সেই মেয়রও। কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী 5 আসন থেকে সর্বশেষ 5টি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন ওবায়দুল কাদের। তবে প্রতিটি নির্বাচনই ছিল বিতর্কিত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মাদারীপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির ভূমি অধিগ্রহণের টাকা পায়নি অনেক জমির মালিকরা। প্রশাসনের মাধ্যমে চাপ সৃষ্টি করে জমি দখলে নেয়ার অভিযোগ উঠেছে। 2023 সালে 1500 কোটি টাকা বাজেটে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পট পরিবর্তনে প্রকল্প ঝিমিয়ে পড়ায় চরম হতাশায় ভুক্তভোগীরা। মাদারীপুর প্রতিনিধি ফরিদ উদ্দিন মুফতির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেউ হারিয়েছেন ফসলি জমি, কেউ ফলের বাগান, আবার কেউ হারিয়েছেন বসতবাড়ি। অধিক ক্ষতিপূরণ পাওয়ার আশায় অনেকে স্বেচ্ছায় জমি দিতে রাজি হলেও প্রশাসনের চাপে নিজের শেষ সম্বল বসত ভিটা দিতে বাধ্য হওয়া মানুষের সংখ্যাও কম নয়। তবে জোরপূর্বক অধিগ্রহণ করলেও এখনও ক্ষতিপূরণ পাননি জমি মালিকরা। এমন অভিযোগ পাওয়া গেছে মাদারীপুরের শিবচরে শুরু হওয়া শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্পের বিরুদ্ধে। উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় প্রকল্পটি শুরু করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। 2023 সালের 21 জানুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রকল্পের বাজেট ধরা হয় 1500 কোটি টাকা। অধিগ্রহণ করা হয় 70.34 একর জমি। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয় জানুয়ারি 2023 থেকে ডিসেম্বর 2026 সাল পর্যন্ত। অধিগ্রহণ করা জমির মধ্যে কিছু সরকারি খাস জমি থাকলেও ব্যক্তি মালিকানার জমি ছিল অধিক। তবে সেসব জমি অধিগ্রহণের ক্ষেত্রে বল প্রয়োগের অভিযোগ থাকলেও এখনও ক্ষতিপূরণ পাননি মালিকরা। জমি অবকাঠামো ও গাছপালার সঠিক মূল্য নির্ধারণ না করার অভিযোগেও ক্ষোভ রয়েছে অনেকের। আমি আল্লাহর দোয়াই দিয়েছিলাম যে বাজান তোর আল্লাহর দোয়াই তুই আমার বিল্ডিংটা ভাঙিস, আমাকে 2টা দিনের 1টা দিনের সময় দিই। এই সময়টাও দেয় নাই। 7টা ঘরের মধ্যে 3টা ঘরের বিল পাইছে, আর ঘরের বিল পাই নাই। আর এই যে 4 বিঘা জমি পড়ছে, 4 বিঘা জমি 6% জমিনে বিল পাইছে, আর বিল পাই নাই। আমার 6 বিঘা জমি পড়ছে, আর এই জমিটার উপরে যখন ভিডিওটা রাখছেন এই জায়গাটার উপরে টাম বাগান আসলে অনেক ডাঙ্গর। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর প্রকল্পটির কাজ চলছে ধীর গতিতে। এ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন কেউ কেউ, আর তাই দ্রুত ক্ষতিপূরণ চান মালিকরা। 25% জমি এবং 3টা ঘর পড়ছে, টিউবওয়েল, বাথরুম ইত্যাদি ইত্যাদি সব। আমরা গরিব মানুষ, এলাকার এই যে আমার 3টা ঘর পড়ছে, কিছু বিল পাই নাই, জমিরও 25% কিছু বিল পাই নাই, এর বাইরে আমার তেমন কোনো জমি নাই। এখন এই মুহূর্তে যদি এই পার্কের কাজ বন্ধ হয়ে যায় তাহলে আমরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হইব। আমাদের চলাটা হিমশিম খেয়ে যাবো, আমাদের চলাটা খুবই মুশকিল হয়ে যাবে। কিন্তু পাই নাই, বিল নিয়ে ঘুরাইতেছে, দিতেছে না। হ্যাঁ, এখন যদি হাইটেক পারে বিলে যদি কাম বন্ধ হয়ে যায়, বিল বন্ধ করে দেয়, তাহলে আমাদের পরিস্থিতি, আমরা গরিব মানুষ, আমাদের পরিস্থিতি কি হবো? আমার ঘর বাড়ি জায়গা জমি সব করে গেছে, আমরা গরিব মানুষ, আমরা এটা ক্ষতিপূরণ চাই সরকারের কাছে। জেলা প্রশাসন বলছে প্রকল্প বন্ধ হওয়ার কোনো তথ্য নেই, তবে জমি অধিগ্রহণের টাকা প্রকল্প শুরু হওয়ার আগেই বরাদ্দ হয়ে আছে। অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস এই কর্মকর্তার। এই প্রকল্পটি সরকারের একটি বৃহৎ প্রকল্প এবং সেই প্রকল্প চলমান আছে এবং চলমান থাকবে। প্রকল্পটিকে এগিয়ে যাওয়ার বিষয়ে সরকারের যে নির্দেশনা আমাদের কাছে আসবে, আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব। এখন পর্যন্ত আমাদের কাছে নতুন কোনো নির্দেশনা নেই। প্রকল্প যেভাবে চলমান আছে সেভাবে চলমান থাকবে। এই প্রকল্পের যে বরাদ্দ এসেছে পুরোটাই কিন্তু আমাদের কাছে এসেছে সরকার থেকে, কাজেই এটি
যে বরাদ্দ আছে যেভাবে আছে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। ৪১ তলা বিশিষ্ট প্রযুক্তি টাওয়ার ছিল প্রকল্পটির মূল ফোকাস। এছাড়া ৬ তলা গবেষণা ভবন, ৪ তলা একাডেমিক ভবন, ৩ তলা প্রশাসনিক ভবন, শিক্ষক ও ছাত্রদের জন্য ডরমেটরি ভবন, ৬টি বিশেষায়িত ল্যাবও ছিল এই প্রকল্পের আওতায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঘুষ দুর্নীতির বহু অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হেমায়েতুল ইসলামের বিরুদ্ধে ৫ আগস্টের আগে বিএনপি জামাতকে অর্থায়নে মিথ্যা অভিযোগ এনে নগরীর ২ ইটভাটা ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এতদিন ভয়ে মুখ না খুললেও পরিবর্তিত পরিস্থিতিতে বিচার চেয়েছেন ভুক্তভোগীরা। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম রাজশাহী মহানগরীর ২ ইটভাটার মালিক আলমগীর কবির ও তার মামা আনোয়ার হোসেনের কাছে ২০ লাখ টাকা দাবি করেন। ছাত্র আন্দোলন এবং বিএনপি ও জামায়াতকে অর্থায়নের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। নিরুপায় হয়ে ২৫ জুলাই থেকে ৩০ জুলাই ব্যবসায়ী আলমগীর তাকে ৯,৪০,০০০ টাকা দেন। বাকি টাকা দেওয়ার আগেই ছাত্র জনতার আন্দোলনে পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। এ নিয়ে ভুক্তভোগী ২ ব্যবসায়ী পুলিশের আইজিপি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন। এডিশনাল পুলিশ কমিশনার হেমায়েতুল্লাহ সাহেব ওই আমাদের বিএনপির অর্থ সহযোগিতাকারী বলে আমাদের ২ মা ভাগ্নের কাছে ৯,৫০,০০০ টাকা নিয়েছে। তার ২০ লক্ষ টাকা দাবি ছিল, আমরা ৯,৪০,০০০ টাকা দিয়েছি। এনার আগে যে পুলিশ কমিশনার ছিল তার সঙ্গে আমার পরিচয় ছিল, ডিসির সঙ্গে আমার পরিচয় হয়। আমার সাথে অনেক সময় আমরা যাই, মানে আমি ভাটা স্টেশনের হিসাবে আমাকে ডাকে, চা খাওয়ার দাওয়াত দেয়। আমিও মনে করেছিলাম যে এটাও চা খাওয়ার দাওয়াত, কিন্তু আমি যে এরকম ওনারা আমার কাছে টাকার দাবি করবে এটা আমি বুঝতে পারিনি। অভিযোগ অস্বীকার করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম। অবিশ্বাস্য কথা ভাই, এটা অকল্পনীয়। মানে আমার দ্বারা বা এই ধরনের কোনো কাজ বা এই ধরনের কথা সামান্যতম কেউ প্রমাণ দিতে পারবে না কেউ আমি করেছি এখানে, এবং এটা একদম সম্পূর্ণ এবং উদ্দেশ্য কাল্পনিক একটা বানোয়াট কথা। এই ধরনের যদি কোনো প্রমাণ থাকে আমি মাথা ব্যথা নেব। পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ওনার বিরুদ্ধে আসলে ফরমালি আমরা কোনো অভিযোগ পাইনি, একটা কাগজ অনুলিপি পাইছি যেটা পুলিশ হেডকোয়ার্টারকে দেওয়া আছে। সেটা যদি আসে আমরা একটা অনুসন্ধান করে আমাদের যে রিপোর্ট দেওয়ার আছে আমরা দিব। এটা পুলিশের যে কোনো সদস্য যার বিরুদ্ধে যে কোনো অভিযোগ হোক, এটা আমরা কিন্তু ফরমালি তদন্ত করি, ইনকোয়ারি করি সেটার যে রেজাল্ট আসবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে থাকি। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার উপর আওয়ামী লীগ সন্ত্রাসী ও পুলিশের যৌথ হামলার নেতৃত্বে ছিলেন বিতর্কিত এই কর্মকর্তা। তার সব অপকর্মের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে অপরাধের নতুন পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।